আলোচনা সভায় উপস্থিত গভর্নমেন্ট গার্লস স্কুল রংপুরের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তোজাম্মেল হক, রেজিস্টার মেডিসিন বিভাগ, আপনাদেরকে একটি নীরব ঘাতক ব্যাধি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সম্পর্কে কিছু কথা বলার আশা রাখি। একটু কম হবে, ডায়াস্টোলিক চাপটা কম হবে। যারা রক্তচাপ পেয়েছেন আপনাদের অভিজ্ঞতা আছে যে উচ্চ রক্তচাপটা আমরা দুইটা ভ্যালু দিয়ে থাকি। এটা একটা রক্তনালীর ছবি, এই রক্ত বেড়ে যায় এবং রক্তচাপটা প্রধানত অসুখ হচ্ছে রক্তনালীর, এবং রক্তনালী যেহেতু শরীরের সমস্ত জায়গায় আছে, এই উচ্চ রক্তচাপ নীরব ঘাতক ব্যাধি শরীরের সমস্ত অঙ্গে আঘাত থাকে, তাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। হঠাৎ করে যদি রক্তচাপ বেড়ে যায় এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো না। উচ্চ রক্তচাপ বলতে গেলে সব সময় বেশি থাকতে হবে। আমাদের অনেকেরই বিভিন্ন টেনশন, বিভিন্ন সিচুয়েশনে বা বেশি পরিশ্রম হলে, ঘুম না হলে হঠাৎ করে ভেবে দেখা যায় যে রক্তে ভয়ের কোনো কারণ নাই, যে স্ট্রেসটা ছিল সেটা রিলিভ করতে হবে, ঘুম না হলে ঘুমাতে হবে। হ্যাঁ, তারপরে স্বাভাবিক অবস্থায় যদি রক্তচাপ সব সময়ের জন্য বেশি হয় তাকেই আমরা উচ্চ রক্তচাপ বলবো। এছাড়া হঠাৎ করে একদিন বাড়লো এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো না, এবং এটা নিয়ে কোনো দুশ্চিন্তারও কারণ নেই। বিশেষ করে ঘুমন্ত অবস্থায় রক্তচাপ বাচ্চাদের স্বাভাবিক মাত্রা একরকম, আবার বয়স্ক লোকের এক মাত্রা একরকম, আবার আমরা যারা মধ্যবয়স্ক আছে আমাদের মাত্রাটা একরকম, আবার ছেলেদের মেয়েদের একরকম। তারপরে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড ভেবে দিয়েছে যে বাচ্চাদের সাধারণত উচ্চ রক্তচাপ হয় না, হয় আমাদের যে যখন সংকোচন অবস্থায় থাকে 120-এর চেয়ে কম, আর উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারি। তারপরেও কিছু কিছু উপসর্গ আছে যেগুলোকে আমরা উচ্চ রক্তচাপের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরতে পারি, যেমন মাথার পেছন দিকে ব্যথা, ঘাড়ে ব্যথা, খারাপ লাগা, অনিদ্রা, বুকের চাপ অনুভব করা, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা, মাথা ঝিমঝিম করা, হঠাৎ বেশি ঘামতে থাকা, অকারণে মাত্রা শুনে রেগে যাওয়া, ঘাড়ের কাছে টানটান করা। হচ্ছে যে এটা যেহেতু কোনো উপসর্গ থাকে না অধিকাংশ ক্ষেত্রে, আমরা জানি না যে আমাদের উচ্চ রক্তচাপ হয়েছে, তার আগে আমাদের অনেক রকম জটিলতা সৃষ্টি হয়ে যায়। যেহেতু এটা মূলত রক্তনালীর অসুখ, রক্তনালী প্রথমে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে আঘাত করে থাকে, যেমন ব্রেনে স্ট্রোক থেকে এনকেফালোপাথি স্ট্রোক হতে পারে। তারপরে কিডনিটা অচল হয়ে যেতে পারে। এছাড়াও শরীরের যে জায়গায় রক্তনালী গেছে প্রতি জায়গায় অর্গান ফেলিওর করতে পারে। যেমন এখানে আমি একটা হার্টের ছবি দেখিয়েছি যে অনেক সময় জানার এবং অসহ্য ব্যথা, এটা হচ্ছে হার্ট অ্যাটাকের একটা লক্ষণ। এই হার্ট অ্যাটাকটা হঠাৎ করে হয় না, দীর্ঘদিন উচ্চ রক্তচাপ বা অন্য কোনো অসুখের কারণেই হতে পারে। তারপরে এক পর্যায়ে কেউ হার্ট অ্যাটাক হয়, হার্টটা ফেল, পায়ে পানি জমে যাচ্ছে, বেশিক্ষণ চেয়ারে বসে থাকলে দেখা যায় যে পাটা ফুলে যায়। হ্যাঁ, একটু সিঁড়ি দিয়ে হাঁটলে বুকটা হাঁপিয়ে যায়। তারপরে একটু জোরে হাঁটলে কিছুক্ষণ পর দেখা যায় যে আর নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এগুলো হচ্ছে হার্ট ফেলিওরের পূর্ব লক্ষণ। তারপরে আমাদের স্ট্রোক হতে পারে, এক পাশ প্যারালাইসিস বা দুই পাশ প্যারালাইসিস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছি, সব ঠিক আছে, কথা বলতে পারতেছি না, এই লক্ষণগুলো হতে পারে। আবার অন্ধত্ব হয়ে যেতে পারে, যে সবকিছু সুস্থ একটা লোক, সবকিছু করতে পারবে, কিন্তু চক্ষু না থাকলে তার কি অবস্থা হবে এটা আপনারা শিক্ষক মানুষ, আপনাদের বোঝানোর কিছু নাই, অনুভব করতে পারেন যে এই লোকটা নদীতে মাছ ধরার ইচ্ছে ছিল কিন্তু সুস্থ লোক, রক্তচাপ ছিল না, কোনো সমস্যাই ছিল না, কিন্তু গর্ভধারণ করার পর তার রক্তচাপটা বেড়ে যেতে পারে, এবং ডেলিভারির পর আবার হয়তো স্বাভাবিক হতে পারে, নাও পারে, কিন্তু শুধুমাত্র গর্ভাবস্থার কারণেই উচ্চ রক্তচাপ হতে পারে। এবং এর পরিশ্রম কম হয়, আমাদের ব্রেন ওয়ার্ক, হেভি ওয়ার্ক এগুলাই বেশি হয়, এবং আমরা সবাই এই 95 মধ্যে পড়বো, আমরা সবাই উচ্চ রক্তচাপের ঝুঁকির মধ্যে আছি। আর 5 ক্ষেত্রে অসুখ আছে, সেই অসুখগুলোতে উচ্চ রক্তচাপ হতে পারে, হরমোনের আধিক্য বা ঘাটতি, তারপরে হার্টের জন্মগত কিছু ত্রুটি, এবং কিছু অসুখ যেমন ব্যথানাশক অসুখ, যেমন জন্ম নিয়ন্ত্রণ বড়ি এবং গর্ভাবস্থা, এই সমস্ত ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হয় এবং এগুলো চিকিৎসার যোগ্য। এই সময় যদি আমরা চিকিৎসা করি তাহলে উচ্চ রক্তচাপটা ভালো হয়ে যাবে। আর এই 95 ক্ষেত্রে উচ্চ রক্তচাপের চিকিৎসাটা একটু ধৈর্য এবং সময় সাপেক্ষ, ব্যয়বহুল ব্যাপার। কাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি?
এটা এই 95%-এর মধ্যে এনারাই পড়বে। মেয়েদের চাইতে ডাবল রিস্ক, দ্বিগুণ সম্ভাবনা বেশি উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়। আর 50-এর পরে মানসিক চাপের মধ্যে বেশি থাকে, যাদের খাদ্য অভ্যাসটা শাকসবজি ফ্রেশ ফ্রুটস খাওয়ার চাইতে একটু মাছ মাংসের প্রতি ঝোঁক বেশি, বিশেষ করে মাংস এবং চর্বি। ধূমপানের অভ্যাস আছে, রক্তের চর্বির পরিমাণ পরীক্ষা করে যাদের বেশি পাওয়া যায়। যাদের ডায়াবেটিস আছে তাদের আস্তে আস্তে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ওজনাধিক্য যাদের আছে, মদ্যপানের অভ্যাস আছে, যারা আয়াসী জীবনযাপন করেন, শারীরিক পরিশ্রম করেন না, এবং যারা জন্ম নিয়ন্ত্রণের বড়ি অর্থাৎ ইনজেকশন ট্যাবলেট যে কোনো ফর্মে নিয়মিত ব্যবহার, দীর্ঘ সময় ব্যবহার করে থাকেন। তো এই সমস্ত রোগী না, কিন্তু আপনার প্রেশারের মাপটা বেশি পড়বে এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হতে পারে। এই জন্য উত্তেজিত বা টেনশন অবস্থায় রক্তচাপ মাপানো যাবে না। উদ্বেগ থাকলে দূর করার চেষ্টা করুন। বেশি পরিশ্রম, মানে যারা ব্যায়াম করেন, ব্যায়াম করতে করতে এসে প্রেশার হাইয়ের অবস্থায় যে রক্তচাপ থাকতে পারে এরকম একটা লক্ষণ দেখলে টেনশনে অস্থির হয়ে মাপলেন, ভয় পেয়ে, তখন একটা ফলস রিডিং আসতে পারে, বেশি আসবে এবং এটা ভুল জিনিস চলে আসবে। তো এই সমস্ত জিনিস আপনাদের যাবে না। শরীরচর্চা করতে হবে, নিজের জন্য কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় বের করে নিতে হবে এবং প্রতিদিন ব্যায়াম করতে হবে এমন কোনো নিয়ম নাই। কমপক্ষে সপ্তাহে 4 দিন ব্যায়াম করলেই চলবে। 2 নম্বর, যাদের ধূমপান হবে, তারপরে একটু ব্যায়াম করতে হবে, তারপরে সকালে ঠিক সময়ে নাস্তা করতে হবে, ঠিক সময়, মানে একটা শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করলে উচ্চ রক্তচাপটা। এই যে আমি এত কথাগুলো বললাম যে খাবারের ব্যাপার, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের ব্যাপার, ব্যায়ামের ব্যাপার, ঔষধের ব্যাপার, এগুলো কার পরামর্শে করবেন? অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে, যে উচ্চ রক্তচাপ সম্পর্কে সম্যক ধারণা রাখে। না হলে অনেক সময় ভুল নিয়মে ব্যায়াম, ভুল নিয়মে খাদ্য গ্রহণ বা ভুল নিয়মে ওষুধ গ্রহণ করলে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। কতদিন ওষুধ সেবন করতে হবে? হ্যাঁ, এটা আমাদের মধ্যে এতদিন ধারণা ছিল যে উচ্চ রক্তচাপ থাকলে আজীবন ওষুধ সেবন করতে হয়, উচ্চ রক্তচাপ ভালো হয় না। তবে রিসেন্ট যে স্টাডি দেখা যাচ্ছে যে আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, অর্থাৎ খাদ্য অভ্যাসে পরিবর্তন করতে পারি, লবণ চর্বি তৈল কমাই দিতে পারি খাওয়ার মধ্যে, নিয়মিত ব্যায়াম করি এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করি, আমার উচ্চ রক্তচাপের জন্য গ্রহণ যে ওষুধটার মাত্রা কমতে থাকবে এবং একটা পর্যায়ে হয়তো আমি ওষুধ ছাড়াই শুধু নিয়মকানুন মেনে উচ্চ রক্তচাপকে কন্ট্রোলে রাখতে পারবো। তবে এটা নিজে নিজে করা যাবে না, এটা উপযুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই প্রোগ্রামটা, অর্থাৎ আমাদের এই যে হাইপারটেনশন সেন্টার, আমাদের টার্গেটটাই হচ্ছে যে আমরা আপনাদেরকে একটা শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এবং খাদ্য অভ্যাসের মধ্যে নিয়ে এসে ওষুধ দিয়ে চিকিৎসা করব, এক পর্যায়ে যেন আপনি ইন্ডিপেন্ডেন্টলি নিজে নিজে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ঔষধ সেবন অবস্থায় যদি উচ্চ রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় তাহলে কি করব? আঘাত করবে। রক্তচাপ রক্তনালীকে রক্তটা চাপ দিচ্ছে, আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করে রাখছি, যখনই ছেড়ে দেবো এটা রক্তনালীতে চাপ দিলে কি হবে? রক্তনালী ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে গেলে কি হবে? স্ট্রোক হবে, বিভিন্ন রকম সমস্যা হবে। কাজেই রক্তচাপ স্বাভাবিক থাকলেও ওষুধটা হঠাৎ করে বন্ধ করা যাবে না, এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধ করতে হবে। তবে স্বাভাবিক থাকলে বন্ধ করা যাবে না, এটা যখন কমতে থাকবে তখন সুবিধা মতো সময়ে কমাতে হবে। আমি সবসময় বলি যে ঔষধ না সেবন করাই ভালো যদি কেউ অনিয়মিত ওষুধ সেবন করে, অর্থাৎ অনিয়মিত ওষুধের চাইতে ওষুধ না খাওয়াই ভালো। একটা গাড়ি আপনার মনে করেন যে রংপুর থেকে ঢাকা যাবেন, যাওয়ার পথে একজন ড্রাইভার 80 কিলোমিটার স্পিডে স্মুথলি চালায় যাচ্ছে, আরেকজন ড্রাইভারও 80 কিলোমিটার স্পিডে যাচ্ছে, কিন্তু সে একটু রেস্টলেস অবস্থায় হঠাৎ এই ভদ্রলোক অনিয়মিত ওষুধ খেত এবং এর ফলে হয়েছে কি, উনি সুস্থ মানুষ হঠাৎ করে চোখে দেখতে পায় না, এতে দেখা গেল কি উচ্চ রক্তচাপ ছিল এবং উনি ওষুধটা অনিয়মিত খেত এবং চোখটা এভাবে নষ্ট হয়ে গেছে এবং হার্ট অ্যাটাক করে আমাদের হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হয়েছে। জীবন মৃত্যুর সম্মুখীন, বাঁচবে কিনা কিছু বলা যাচ্ছে না, বাঁচলো ব্যয়বহুল চিকিৎসা, শুধু একটাই কারণ যে উনি অনিয়মিত ওষুধ খেয়েছিল। আর এই মা অনিয়মিত ওষুধ খাওয়ার কারণে ব্রেন স্ট্রোক হয়ে আমাদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে। হয়তো বাঁচবে না, হয়তো বাঁচবে, বাঁচলেও এক পাশ অবশ্যই সারা জীবনের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে গেল। নিজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, কারণ সে নিজে খেতে পারছে না, নিজের
পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারছে না, নিজের কাপড়টা পরতে পারছে না, সব কিছুর জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে গেল। নিজে তো শেষ, সঙ্গে আর একজন লোককে এনগেজ রাখতে হচ্ছে। এবং সবচেয়ে যেটা কঠিন বিষয় হচ্ছে যে স্ট্রোকটা এবং হার্ট অ্যাটাকটা, চক্ষু নষ্ট হওয়াটা, এই সময়টা হচ্ছে 40 থেকে 50 বছর বয়সে বেশি ঘটে থাকে। অর্থাৎ একটা লোক যখন সমাজকে দিবে, রাষ্ট্রকে দিবে, হ্যাঁ, নিজের পরিবারকে দিবে এবং পরিবারের জন্য সবচেয়ে ভ্যালুয়েবল পারসন, সেই এই ঘটনাগুলোতে আক্রান্ত হচ্ছে। কাজে এই সময় আপনারা অবশ্যই উচ্চ রক্তচাপ মাপবেন। যাদের বয়স 40 থেকে 50-এর মধ্যে নিয়মিত উচ্চ রক্তচাপ মাপবেন। সমাজকে, দেশকে যে সময় দিতেন সেই সময় উল্টা আরও সমাজের মুখাপেক্ষী হয়ে যাবে। উচ্চ রক্তচাপ কি ভালো হয়? উচ্চ রক্তচাপ একটা এমন একটা অসুখ যেটা পুরোপুরি ভালো হয় না, এটাকে কন্ট্রোলে রাখতে হবে। আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, হলে সঙ্গে সঙ্গে যে চিকিৎসক চিকিৎসা করছেন তাকে ধূমপান বর্জন করবো, মদ্যপান করবো না, দুশ্চিন্তার মধ্যে থাকবো, টক জাতীয় তাজা ফলমূল ও রঙিন শাকসবজি বেশি করে খাবো, রান্নায় লবণের পরিমাণ কম খাবো, পাতে লবণ খাবো না, বেশি লবণযুক্ত অন্যান্য খাদ্য বর্জন করব, সুষম খাদ্য গ্রহণ করব, অতিরিক্ত তৈল চর্বি জাতীয় খাদ্য বর্জন করব, নিয়মিত জীবনধারা, ধর্মীয় আচরণবিধি এবং এগুলো মেনে চলবো, নিয়ন্ত্রণে রাখবো এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করব। তো সুন্দরভাবে আপনারা যে মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনেছেন, আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য হাইপারটেনশন সেন্টারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক জাকির হোসেন স্যারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। কিছু কথা শুনেছেন, সব মিলায় আজকের এই আলোচনা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় স্যার এবং রংপুর শহরের স্বনামধন্য চিকিৎসক জনাব ডাক্তার মফিজুল ইসলাম মান্টু স্যার। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যাবে এটা রোজা রাখতে উচ্চ রক্তচাপ কোনো সমস্যার সৃষ্টি করবে না। সময়টা, খাদ্য অভ্যাস সব কিছু নিয়ে একটা প্ল্যান করে দিই। কোনো সম্পর্ক নেই। প্রেশারের বেশিরভাগ ওষুধের সাথেই খাবারের তেমন কোনো সম্পর্ক নেই। সম্পর্ক একটা নির্দিষ্ট টাইমে নিয়ে, যেমন বিকালে খাচ্ছেন, ডেইলি বিকাল সন্ধ্যা 6টায় খাচ্ছেন, ডেইলি সন্ধ্যা 6টা হয় লাঞ্চ। সকালে খাচ্ছেন ডেইলি 8টায়, সেটা 8টা খায়, সেটা নাস্তা করে অথবা না করতে হবে। কিছু কিছু ওষুধের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক বলা আছে এটা খাবার পরে না, সেটার সংখ্যা খুব কম। সেটা আপনার চিকিৎসক ঠিক করে দেবে যে কোনটা খাবার আগে, পরে অথবা ফিক্স টাইম। যেমন আমার 100/70 বা 105/70 কন্টিনিউ থেকেই থাকে। আমরা কি এ ব্যাপারে সুষম খাদ্য যেমন ডিম বা দুধ এগুলো খেতে পারবো? আমার কথাটা শুনে, আপনি যে বলছেন আপনার বিশাল লোক, আপনার কাছে কি জানেন? এখন আমি শো করতেছি, ওখানে বলা আছে উপরের ব্লাড প্রেশারটা 100 কম, আপনার আছে 100, এটা অবশ্যই 120 কম। সো ইট ইজ নর্মাল টু ইউ। লো ব্লাড প্রেশার শব্দটা কিন্তু ওইভাবে নাই কোনো জায়গায়। লো ব্লাড প্রেশার তখনই বলবো আপনার ব্লাড প্রেশার সর্বদা থাকে 120/80 অথবা 125/75, মনে করেন এরকম থাকে। হঠাৎ করে দেখা গেল, না না আমার কথা শুনে, হঠাৎ করে দেখা গেল আপনার রাতে খুব বমি হয়েছে অথবা পাতলা পায়খানা হয়েছে অথবা কোনো কারণে আপনি একদিন খাওয়া দাওয়া কিছুই করেন এবং দেখা গেল আপনার প্রেশার থাকতো 125/75, হঠাৎ করে প্রেশার হয়ে গেল 90/60, তখন বলবো আপনার ব্লাড প্রেশার লো হয়ে গেছে ইন রেসপেক্ট টু প্রিভিয়াস রেকর্ডিং। কিন্তু আপনার যদি ছোটোবেলা থেকেই ব্লাড প্রেশার সর্বদা 90/60 থাকে বা 100/60 এবং ওই প্রেশারে আপনি সব কাজকর্ম করতে পারতেছেন, তাহলে ধরে নেবেন ইট ইজ নর্মাল টু ইউ, ইট ইজ নট লো। লো ব্লাড প্রেশার আমরা ওইভাবে করে গেছে হার্ট অ্যাটাকের জন্য এবং তার ব্লাড প্রেশার সর্বদা এই থাকতো, এখন এই। কিন্তু আপনি সব কাজ করতে পারতেছেন, আপনার প্রেশার 90/60। আর আমাদের দেশে মেয়েদের বিয়ের আগে প্রেশার সাধারণত দেখি 90/60, 90/70। বিয়ের পরে সাধারণত 110, 20 আর নিচে কাজ থাকে 80। আর যাদের বেশি হয় সেটা তো অন্য কথা। ক্লাসিফিকেশনে কিন্তু কখনো লো ব্লাড প্রেশার নামে শব্দটি নাই এবং 120-এর নিচে কত নিচে এই কথাটাও বলা নেই। সো 100 নর্মাল, 95 নর্মাল, 105 নর্মাল, 110 নর্মাল এবং নর্মাল ব্লাড প্রেশার যত কম তত ভালো। উচ্চ রক্তচাপ যেটা আমার হতে 120-এর বেশি, কিন্তু আমি সব কাজ করে আসতেছি বা ছোট থেকেই আমার সেটা
না, ছোট থেকেও যদি বেশি হয় সেটা অ্যাকসেপ্টেবল। আপনি তো যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। জাস্ট সহযোগিতা করে আমরা কোনো অর্থ সাহায্য এখন দিতে পারিনি, তবে বিভিন্ন জায়গায় আমরা লবিং করছি যে এটার একটি জায়গা যদি পাওয়া যায়। এটা তো মেডিকেল এডুকেশন বলে এবং এই এডুকেশনগুলি সবাই জানেন, এটা যে সাধারণ বিষয়। এটা যদি আমি তাকে কৃতজ্ঞতা জানাই এবং তাকে সহযোগিতা করছি তার কয়েকজন ছাত্র সুজাম এবং আরও কয়েকজন আছে এবং রংপুরবাসী হিসেবে আমি তাকে সহযোগিতা করতে চাই এবং সেই জন্য এখানে এসেছি। এবং আমি মনে করি যে বাংলাদেশে অনেক কাজ করেন, স্বাস্থ্য প্রয়োজন শিক্ষা নিয়ে কাজ করেন, আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি এবং এই ধরনের কাজগুলি আসলে করা উচিত। মানুষের অনেক ভুল ধারণা থাকে, বিজ্ঞানের ছাত্র হয়ে বিজ্ঞান মানসিকতা থাকে না, অনেক সময় অনেক শিক্ষিত ব্যক্তি হয়েও কুসংস্কার উচ্ছন্ন থাকে। আসলে সেটির দিন বোধহয় শেষ হতে চলেছে এবং এখন কম্পিউটার যুগ, ডিজিটাল যুগ, পৃথিবীতে অনেক ইনফরমেশন এখন অনেকের কাছে উন্মুক্ত এবং সেই উন্মুক্ত ইনফরমেশন নিয়ে আমরা আসলে ডক্টর জাকিরের নেতৃত্বে এখানে এসেছি এবং তাদের চেষ্টায় হাইপার টেনশন সেন্টারকে হয়তো সে পর্যায়ে না নিয়ে যেতে পারলেও আমরা রংপুরের জন্য এটি টিকিয়ে রাখতে পারি, সেই চেষ্টা আমরা যেন করি। এবং এখানে যে যে ফর্মালিটিস আছে সেটি খুবই সাধারণ ফর্মালিটি, মাত্র 50 টাকায় এটার নাম রেজিস্ট্রি করতে হয় এবং পরবর্তী ভিজিটে মাত্র 40 টাকা নেওয়া হয়। আপনারা জানেন যে ওটা মেনটেন করতে ওনাকে কয়েকজন স্টাফ বসতে হয়, দুজন ডাক্তার ডিউটি দিতে হয়। সেই ডাক্তাররা সর্বমূল্যে সেখানে কাজ করে, তারাও স্পেশালিস্ট লেভেলের ডাক্তার, তারাও হাইপার টেনশনের চিকিৎসা দিতে হয়। এখনও হাইপার টেনশনের চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে কুসংস্কার আছে। ওই একটু আগে একটা স্ট্রোকের পেশেন্ট দেখাচ্ছিল, সেই স্ট্রোকের পেশেন্টকে এখনও কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজরা আসলে গাছপালার কী সব দেয়, এটিতে আসলে কোনো কাজ করে না। উনি যে হেল্প, কিন্তু এই গাছগাছরার কোনো হেল্প সেখানে থাকার কথা নয়। আর যদি ওনার প্রেশার বেশি থাকে তার তো ওষুধ খেতে হয়, সেখানে কবিরাজের করা কিছু না। একটা ছাত্র যে তার কেরিয়ারে ব্রিলিয়ান্ট, যে একটা কম্পিটিটিভ এক্সামিনারের মাধ্যমে মেডিকেল এডুকেশনে ভর্তি হয়, তারপরে সে একটা বড় কোর্স, পোস্ট গ্রাজুয়েশন কোর্সে 10-15 বছর পার করেন, তারপরে তিনি চিকিৎসা দিতে হিমশিম খান। আর যে কবিরাজটি যার ক্লাস 10 পর্যন্ত পড়ার অভিজ্ঞতা নেই, তার যোগ্যতা কী থাকতে পারে? আপনাদের সবসময় রোগেই বাংলাদেশে এখন চিকিৎসা আছে, এমনকি ক্যান্সারেরও অনেক ধরনের চিকিৎসা আসেন। আমরা সবাই মিলে জানি, যদি পরস্পরকে সহযোগিতা করি, বাংলাদেশ একটি সুন্দর সংস্কৃতির দেশ। বাংলাদেশ প্রতিবেশীদের যেভাবে খবর রাখে, পৃথিবীর অন্য জাতি প্রতিবেশীদের খবর রাখে। আমরা আমাদের বাবা মাদের যেভাবে খবর রাখি, উন্নত বিশ্ব বাবা মাকে সেভাবে তারা লালন করে না। আমাদের ঐতিহ্য নিয়ে আমরা গর্বিত এবং ডক্টর জাকিরের এই প্রয়াসকে নিয়ে আমরা গর্বিত। এরকম অনেক প্রয়াস বাংলাদেশে আরও চালু করে, সেই প্রচেষ্টা আপনাদের জীবন সুন্দর হোক। আপনাদের ছেলে মেয়েদের যারা এখানে পড়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনাদের এই মহতী প্রতিষ্ঠানে আমাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করছে, তাদের যে তারা এখন বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছে, তাদের জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাই। অভিভাবক হিসেবে শিক্ষকদের ঋণ আমি স্বীকার করেছি, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। বাংলাদেশ সুন্দর সবার আপনারা কি বললে বলেন, আমরা শেষ করতে চাই। নিচেরটা 90 চলছে, উপরেরটা 140। আমি একটু দেখুন, আপনার কাছ থেকে বাকিটা শুনে নিব। আসলে আজকে ডিও অনুপস্থিত দেখে তোমার দায়িত্বে আমি আছি। আর ঢাকা থেকে ডেটিভ টাইম পেস্টের এখন ডেকে পাঠিয়েছে, আমি ওখানে যাচ্ছি না। আর তোমরা এইটা শেষ হলে পরে যাদের ক্লাসেসে ক্লাস শুরু শুভেচ্ছা ওকে জানেন, মনের পর জানেন, ক্লাসে প্লিজ ফার্স্ট পিরিয়ডে পাঠিয়ে দেন। বাচ্চারা হচ্ছে না, হ্যাঁ। আর একটু চা নাস্তার ব্যবস্থা তো হ্যাঁ, আমার মামা কিন্তু আল্লাহ সে মানে পাকিস্তান থেকে এসে দেখছে মামা যেমন তেমনই আছে, ছোট ছিল। আর কি বলবো, আর সবাই তো আমার, সবাই আপনারা আমার। আসি তাহলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আসছি। আর সরি যে পুরো সময়টা থাকতে পারলে আমার নিজের ভালো লাগতো। খুবই ইম্পর্টেন্ট কথাগুলো শুনলে আমি পরিচিত হলাম। মার্কেটে নামবো। বলার জন্য এবং আপনারা যে সবাই কষ্ট করে এখানে এক হয়েছে আমাদের হাইপারটেনশন কথা
উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, এই তিনটি একই সময় এবং এটা একটা নীরব ঘাতক ব্যাধি এবং সমাজের শিক্ষিত শ্রেণী বিশেষ করে এটা দেখা গেছে এটা ওয়েস্টার্ন কান্ট্রি ইউএসএ বেস 100 হাইপারটেনশন রোগী সার্ভে করে দেখা গেছে তাদের ভিতরে 50 জন জানেই না যে তাদের হাইপারটেনশন এবং যে 50 জন জানেন তারা চিকিৎসকের কাছে গেছে এবং দেখা গেছে তাদের ভিতরে 25 জন চিকিৎসা নিচ্ছেন আর 25 জন নেন চিকিৎসক প্রেসক্রিপশন করেছেন চিকিৎসা নেয় এবং যে 25 জন নিচ্ছেন তাদের ভিতরে স্টাডি করে দেখা গেছে তাদের 50% 12.5 জন নিচ্ছেন না অথবা চিকিৎসার সম্পর্কে তাদের ধারণাই নাই নিতে হবে চিকিৎসা অথবা নিলেও ইরেগুলার নিচ্ছে। এটা যদি ওয়েস্টার্ন কান্ট্রির একটা স্টাডি হয় তাহলে বাংলাদেশের চিত্র কতটুকু ভয়াবহ হতে পারে সেটা আপনারা সহজে বুঝতে পারবেন এবং এটা এত একটা নিরক্ষত ব্যাধি যে যখন হচ্ছে তখন কিছু করতেছে না আপনার 5 ইয়ার্স বা 10 ইয়ার্স বা 20 ইয়ার্স দেখা গেল পা খুলে গেছে অথবা মুখটা একটু খুলে যাচ্ছে অথবা বুকের বাম দিকে একটু ব্যথা অথবা হঠাৎ করে জ্ঞান হাইছে অথবা হাতটা একটু অবস্থা আবার ঠিক হয়ে গেছে মানে স্ট্রোকের পূর্ব অর্থাৎ যখন আমাদের কাছে আসতেছে তখন অলরেডি ভিতরে অনেক অনেক উন্নতি করে অনেক অ্যাডভান্স করে যেখানে আর মানে বা রিভার ব্যাক করা সম্ভব তাই এটার জন্য এরকম না করতে পারি ক্ষতি করার পূর্বেই যদি এটাকে আমরা করতে পারি এটাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে এখান থেকে যে ক্ষতিকর ইফেক্ট সেটা আমরা আমাদের অনেকের একটা ধারণা আছে হাইপারটেনশন মানে বোধহয় হার্ট আমাদের অনেকের হাইপারটেনশনটা কিন্তু হার্ট ডিজিজ হাইপারটেনশন হার্ট ডিজিজের একটা অন্যতম কন্ডিশন ডিসপোজিং ফ্যাক্টর অর্থাৎ হাইপারটেনশন যদি কন্ট্রোল না করি ইন দ্য লং রান হার্ট এফেক্টেড হবে এবং হার্ট ডিজিজ দেখা যাবে আর আমরা যদি হাইপারটেনশন কন্ট্রোল করে রাখতে পারি তাহলে ওই হাইপারটেনশন থেকে যে হার্ট ডিজিজ হওয়ার কথা ছিল সেটা হবে না তাই হাইপারটেনশনের চিকিৎসা যে কোনো চিকিৎসকই করতে পারে রেজিস্টার ফিজিশিয়ানই করতে পারে এটাকে একটা স্টকে নিয়ে আসা একটা সেন্ট্রাল মধ্যে নিয়ে আসা একটা স্বল্প ব্যয় মানসম্মত সেবা প্রদান করা এবং সমাজে সচেতনতা করার লক্ষ্যে এই হাইপারটেনশন সেন্টারের আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা সমাজে অত্যন্ত বিবেকবান গ্রুপ আপনাদের সাথে অনেক লোকের প্রতিনিয়ত কথা হচ্ছে অনেক গার্জেনের কথা আপনারা আপনাদের এই হাইপারটেনশন থেকে এই তথ্যটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় সবার মাঝে ছড়িয়ে দেবে এবং তারা যেন সচেতন হন হাইপারটেনশনের চিকিৎসার ব্যাপারে আগ্রহী হন এবং এই সেন্টারের জন্য আপনারা একটু দোয়া করবেন যেন এই সেন্টারটার মাধ্যমে তার স্থায়ী হতে পারে এখন এটা খুব টেম্পোরারি পরিসরে চলতেছে ভবিষ্যতে এটা পার্মানেন্ট স্ট্রাকচারে নিজেদের পরিকল্পনা আছে যদি আপনারা সহযোগিতা করেন আপনারা এটাকে হাইলাইট করেন মানে জনগণ এটাকে গ্রহণ করবে আর গ্রহণ যদি না করে এখানে আমি যতই অর্থ করি যতই চেষ্টা করি কোনো কিছুই হবে যেমন আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যদি ছাত্র না আসে আপনারা যতই সংখ্যায় বাড়াই যতই কোয়ালিটি আপনাদের বাড়াবো ততই লাভ হয় আমার তো আপনার ছাত্র শিক্ষাগত ছাত্রদের আসল প্রাণ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে এবং একটি বাড়ির অলঙ্কার হলো শিশু আর বৃদ্ধ যে বাড়িতে বৃদ্ধ এবং শিশু নাই সে বাড়িতে প্রাণ সে বাড়িতে কোনো প্রাণ এখন আমার হাইপারটেনশন সেন্টার তখনই চলবে যখন ওখানে সবসময় রোগী থাকে যেমন গতকাল আমাদের সেন্টারে 21 জন রোগী ছিল এবং রোগীরা বলতেছে ডাক্তার সাহেব ওখানেও তো লাইন দেওয়া এবং শুনে আমার খুব ভালো লাগে অর্থাৎ ওখানেও একটা বেশ একটা জনগণ আসতেছে চলতেছে তাহলে আমাদের 21 জন রোগী হাইস্ট রোগী এর আগে হাইস্ট ছিল গত সপ্তাহে 3 জন 20 জন তার হয়েছে 21 জন আর একটা করে গেছে বাইরে দিনই হতো উনি দেরি দিকে চলে গেছে এবং লোকজন আসতেছে মোটামুটি আসতেছে এবং আমরা দেখবো ডাক্তারই বলি যে আর 20টা রোগী হবে ধরে নেই তার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মানে আমরা ওখানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মানে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস 20টা রোগী আমরা গেছি আমরা খুবই সন্তুষ্ট এবং আপনারা সহযোগিতা করলে ওটা এখন বিকালে খোলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত সকালও খোলা থাকবে যদি কি হয় বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত শনিবার বন্ধ এখানে লেখা আছে সব শনিবার বন্ধ এবং শুক্রবার অন্যান্য সব টাইম ছুটির দিন বন্ধ যেমন 16 ডিসেম্বর বন্ধ পয়লা মে বন্ধ এবং ইভেন ফোন নম্বর করে আমার সাথে কথা বলতে পারেন তবে ওখান থেকে টাইম নিয়ে নেবেন কারণ ফোনটা একজনের কাছে আছে সেই জন্য ফোনটা খোলা রাখি কন্টিনিউয়াস ফোন আসে ডেইলি 10-15টা ফোন আসতে বিভিন্ন তথ্য জানার জন্য এবং আমরা তথ্য দেওয়ার চেষ্টা করি এটা একেবারেই শিশু অবস্থানে আছে এটাকে আস্তে আস্তে লালন পালন করে বড় করতে হবে এই জন্যই আপনার কাছে আসা এবং
এবং আপনাদের মাধ্যমে এখানে সময় স্পেন্ড করা। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেষে আমার ঠিকঠাক নরমাল ওটাই হাইপারটেনশন না, ওইটা হাইপারটেনশন নয়। হাইপারটেনশন ডেফিনেশন হলো সর্বদা ব্লাড প্রেশার যদি নর্মাল রেঞ্জের বেশি থাকে, সর্বদা কথাটা বলা আছে। মনে করেন এখনই আমাকে যদি 7তলা সিঁড়ি হয়ে উঠতে বলে, উঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্রেশারটা দেখতে চলে, সেটা হাইপারটেনশন। সর্বদা ব্লাড প্রেশার আর কোনো আমরা খাই সাধারণত একটু মাথা ব্যথা, মাথা ঘুরলে একটু খাই। আমরা যদি মাঝে মাঝে এরকম মাথা ব্যথা ঘোরা হয়, সেটা হচ্ছে প্রেশারের জন্য না, অন্য কোনো কারণ, অন্য কোনো কারণ হয়তো হচ্ছে। আপনি খেতে পারেন, কিন্তু প্রেশারের জন্য ভার্বল খেলে কোনো লাভও হবে না, লসও হবে না। হয়তো অন্য কোনো কারণে যদি হয় তাহলে হয়তো নেই। আমরা সৌভাগ্যই আমাদের হয় না। তো আমার প্রশ্নটা আমার অনেক দিন থেকে আপনার সঙ্গে স্যার বলার এটার ইচ্ছা যে আজকে আপনাকে আমরা আমাদের কাছে পাইছি। তো এই প্রশ্নটা আপনার কাছে আমি অনেক দিন থেকে স্যার প্রেশারের ওষুধ খাইছি, দীর্ঘদিন প্রায় 8-10 বছর হয়েছে। তো আমি খাচ্ছি, খাওয়ার পরও আমার প্রেশারটা সাধারণত দেখা যাচ্ছে যে 85-90 থাকে, আর এদিকে 130-25 এরকম থাকে। তো আমি বিভিন্নখানে আমি এমনও হচ্ছে স্যার একদিনে 2-3 জন ডাক্তারের কাছে আর কি মাপছি যে আমার এটা কী হয়। তো দেখি ভ্যারি করে স্যার। তারপর আমি ওনাদেরকে বললাম কয়েকে 5 আপনার ভ্যারি করতেই পারে। তো এখন স্যার আপনার এখানে যে মার্জিনটা দেখতেছি স্যার 89 আর 90-এর মধ্যেই কিন্তু একটা ধাপের কম বেশ হচ্ছে স্যার। তাহলে ঠিক আছে, 99.1 কারণ সেটা কি অ্যাবনর্মাল বলবো? ইয়েস, ডেফিনেশন স্যার অ্যাবনর্মাল, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু নাও হতে পারে, প্র্যাকটিক্যালি নাও হতে পারে। আমি যে স্যার এই যে ওষুধটা খাচ্ছি স্যার দীর্ঘদিন ধরে, এর কোনো প্রতিক্রিয়া আছে কিনা, বা আমার যতদিন আমি থাকি এই ক্লাসিফিকেশন দেখেন, আপনি উত্তর রক্তচাপের পূর্ব আছে, মানে কন্ট্রোল ডেফিনিট। হ্যাঁ, এটা কি আপনার ওজন চার্জের যে বেশি আছে কিনা দেখেন। পেশেন্টে উনি মাথায় হাত দিয়ে বলছে যে এটা সর্বনাশ হয়ে গেছে, আপনার ওজন 105 পাউন্ড স্যার। তারপর আমাকে কমাইতে 5 কেজি। 5 কেজি স্যার, সরি স্যার। তো আমাকে বলছে 72 কেজিতে আনতে স্যার। তো আমি যখন কমাইতে ধরলাম স্যার, তখন আবার আমি হাঁটতে পারি না স্যার। টার্গেট করে 1 কেজি কমাবেন, 12 মাসে 12 কেজি কমে গেল। আমরা করি কি, যখন খাওয়া বন্ধ করে কি একবারে খাওয়ার দিকে তাকাই না, তারপরে 3 দিন 4 দিন চলে, চতুর্থ দিন যা কিন্তু খাওয়াই শুরু করি, দেখা যায় 1 মাস দোয়ান খেতে পারে। আমি রেগুলার ওষুধ খাই, আপনি সব তাহলে ডোজ একটু বাড়াতে হবে, তাহলে ডোজ বাড়াতে হবে, দীর্ঘদিন ওষুধ খাচ্ছি। তাহলে ডোজ বাড়াতে হবে। ফিক্সড চার্জ করে দিচ্ছে। জি না, ছোট্ট একটা ডায়াবেটিস সেট করলে আপনার পেশা কিন্তু নিয়মগুলো সব ওয়েট আমাদের উপস্থিত থেকে আমাদের হাইপারটেনশন সম্বন্ধে যে ধারণা দিলেন, এটা খুবই ভালো। আগামীতে আমরা ওনাদের কাছে গিয়ে আমার মনে হয় আমরা আরও কিছু পরামর্শ নিতে পারবো বা চিকিৎসার দরকার হলে চিকিৎসাও নিতে পারবো। তো আমাদের হাতে আজকে আর সময় নাই। তো আমি অতিথি অনুরোধ করবো আপনারা চা খাবেন। আর আপনাদের যাদের মানে এই অনুষ্ঠানের সমাপ্তি এখানে ঘোষণা করছি, যাদের ক্লাস আছে ক্লাসে যাবেন, আর মর্নিংয়ে যারা বাড়ি যাওয়ার, আর আমরা ডাক্তার সাহেবকে সবসময় আমরা স্মরণ করি। এই সেন্টার আমরা যখন শুরু আর করি, এই সেন্টারের সাফল্য তার আগে আমি আপনাদের এই টিচারদের কাছে এসেছিলাম, সাথে কথা বলছি, তারপরে মাঝখানে আবার আসছি, প্রায় 7-8 বার আসছি টোটাল এই সেন্টার নিয়ে আপনাদের সাথে কথা বলছি, অনেকের সাথে কথা বলছি, এমনি একা একা কথা বলছি। কারণ আমি টিচার গ্রুপটাকেই আমার টার্গেট গ্রুপ, কারণ তাদের মাধ্যমে সবচেয়ে ভালো গ্রহণযোগ্যতা পাওয়া যায়। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি যে আপনারা এটাকে একটু